দুর্বলদের বরাবর দাবিয়ে রাখাই যেন দস্তুর, কিন্তু বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠলে কি করেন শাসকেরা? নমস্কার, আলাপ সঙ্গে দেবস্মিতার আজকের গল্পের লেখক সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। গল্প শুরুর আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন শিগগির, আর গল্পটা শুনে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পেট ব্যথা। কথা মতো মানুর মা শেষ রাত্রে ভৈরবকে তুলে দিতে গিয়ে টের পায় সে জেগেই আছে। মুখে আগে ডেকে আর দেখবে কি, একেবারে ঠেলা দিয়েই মানুর মা বলেছে, অগো শুনছ, ওটো গো। তাতেই গোসা হয়েছে জাগন্ত ভৈরবের। এত তাড়া কিসের? এত তাড়া কিসের? ঘুমোসনি রাতে বুঝি? কতক্ষণে কালীকে তাড়িয়ে হাড় জুড়বি ভেবে? এ পর্যন্ত বললে কোনো কথা ছিল না। মানুর মা গায়ে মাখত না কথা, পুরুষ মানুষ অমন বলে থাকে। কিন্তু উঠে এসে হাইটাই তোলার পর জানলার চাঁদের আলোয় নেংটি ছেড়ে ছেঁড়া মোটা হেঁটো ধুতিটা পরবার সময় তক যে চলে ভৈরবের গোসার। হ্যাঁ, সে বলে। মাঝখানে যত ঘরোয়া কথা হয়েছে তা ডিঙিয়ে তার প্রথম রাগের কথাটাই একটানা বলে যাওয়ার মতো। মেয়ে লোক বলে নইলে কাকে? পেলে টেলে মেয়ে বেচে দেয় পেটের লেগে। মেয়ের মতো মেয়ে পেলে একটা ছাগল বেচতেছে পাগল হবে, সে তো ডাল ভাত। এতে অগত্যা গোসা করতে হয় মানুর মাকে। ছাগল লোকে বেচে না পোড়ার মুখো, অভাবে নয়তো স্বভাবে। মানুর মা বলে কলহের গরম অবস্থায় গাল দেওয়ার সুরে। মেয়ের কথা বলো না, যদি সরব তাকে একরতি। নাকে মরেছে মেয়েটা। হায় গো, ছাগলটা বেচলে তখন বাঁচতো মেয়েটা। ছাগলের মায়ায় নিজের মেয়েকে না দিয়ে মারতে পারে কেউ পুরুষ লোক ছাড়া? হাউ হাউ করে কেঁদে ফেলে মানুর মা কথা শেষ করার সঙ্গে সঙ্গে। ছাগল বেচলে বাঁচতো? মানুর মার ধাঁধায় কাবু হয়ে পড়ে ভৈরব। ছাগল কোথা ছিল তখন? কালী তো জন্মালে 2-4 দিন আগে, মামানো যাওয়ার 2-4 দিন আগে ওই গোয়াল ঘরটায়। ওর মাটাকে বেচা যেত না? বাচ্চা কটাকে? কার ছাগল কি বেতান্ত কিছু জানি না, বেচে দেব। আর সবে বিয়েছে 2-3 দিন আগে। রওনা দাও না, এসো না ভালো ভালো গিয়ে। মানুর মা বলে লড়াইয়ে যেটা রানীর মতো। বেলা যে দুপুর হয়ে যাবে সদরে পৌঁছতে ছাগল খেদিয়ে নিয়ে। গলায় কাপড়ের পাড় বেঁধে কালীকে টানতে টানতে ভৈরব রওনা দেয় সদরের উদ্দেশ্যে। শেষ রাত্রির অস্তগামী চাঁদের ম্লান জ্যোৎস্নায়। 2 পা গিয়েছে কি না গিয়েছে, মানুর মা ছুটে এসে বাঁশের কঞ্চিটা হাতে তুলে দেয়, উপদেশ দেয়। টানতে টানতে ছাগল নিয়ে যাওয়া চলে 3 কোষ পথ। কালীকে সামনে দিয়ে পেছন থেকে কঞ্চির বাড়ি মেরে মেরে নিয়ে গেলে যদি ভরসা থাকে আজ সদরে পৌঁছবার। উপদেশটা কাজে লাগে ভৈরবের। বউয়ের উপদেশ। সে যেন জানে না ছাগল তাড়িয়ে নিয়ে যাওয়ার কায়দা। জন্মভোর ক্ষেত চষে আর গরু ছাগল তাড়িয়ে নিয়ে চুলে তার পাক ধরেছে। তবে কিনা কালীকে বারবার কঞ্চির বাড়ি মারতে হয়, এই যা দুঃখ। পাড়ের দড়ি বেশ লম্বা আর শক্ত। বাঁধন খুলে পালাবার চেষ্টা করে কালী, শেষে হার মানে। যুদ্ধের আগের সস্তা শাড়ির পাড়, চওড়া যেমন শক্ত তেমন। ঘরে কাপড় নেই ভৈরবের, এই কটা পাড় আজও টিকে আছে। গরু বাঁধা দড়ির কাজ পর্যন্ত বুঝি ভালো চলতো আজকালকার দড়ির চেয়ে এই পাড় দিয়ে, যদি গরুটা তার থাকতো। কোথা থেকে কার একটা ছাগল এসে তার ভাঙা গোয়ালের ফাঁকা চালাটার নিচে 5টা বিয়েছিল। মানর শোকে কাতর, না খেয়ে আধমরা মানর মা শুকনো পাতা জেলে মাঘের বাঘ মারা শীত থেকে বাঁচিয়েছিল ছাগল আর তার বাচ্চা কটাকে।
নয়তো ছাগলটা বাঁচলেও কটা বাচ্চা টিকত কে জানে। কয়েকদিন পরে জাফর এসেছিল তার ছাগল আর বাচ্চা নিয়ে যেতে। একটা বাচ্চা পুরস্কার দিয়ে গিয়েছিল। দুধ নাকে বাঁচবে তো? জাফর শুধিয়েছিল। বাঁচাবো বলেছিল ভৈরব উদাসীনভাবে। মনে মনে সে ভাবছিল, বাঁচে তো বাঁচবে, না বাঁচে তো কচি ছাগলের মাংস একদিন মন্দ লাগবে না খুদের সঙ্গে। দুটো পেঁয়াজ যদি কোনো মতে তুলে আনা যায় কাল্লুর ক্ষেত থেকে। তার মেয়ে মানও কিন্তু সত্যি না খেয়ে মরেনি। চলতে চলতে এলোমেলো ভাবনার মাঝে খাপছাড়া ভাবে ভৈরব অন্তত 10 বার মনের মধ্যে জোর গলায় বলে যে মানো না খেয়ে মরেনি। মানোর মা ও কথা বলে গায়ের জ্বালায়, নয়তো পেটের জ্বালায়। মানো মরেছে রোগ হয়ে, ব্যারামে। না খেয়ে শক্তি না থাকায় হয়তো সে মরেছে রোগে, তেমন পথ্য পেলে হয়তো মরতো না। তবু না খেয়ে যে মরেছে এ কথা কোনো মতে মানবে না ভৈরব তার বাপ হয়ে। মানোর মা মরতো না তাহলে? জোয়ান মর্দ মেয়েটা না খেতে পেয়ে মরল আর তার মা বেঁচে রইল? এ কখনো হয় না। সেও তো মরেনি, তার আর দুটো ছেলে মেয়ে। দুর্ভিক্ষটা কোনো মতে সামলেছে ভৈরব। একবেলা আধবেলা শাক পাতা খুদ কুঁড়ো কোনো মতে জুটিয়ে হাড় চামড়া টিকিয়ে রেখে কোনো মতে বেঁচে থেকেছে সবাই মিলে, মানো ছাড়া। মানোর অসুখ হলো। ওই অবস্থায় পুয়াতি মেয়ে বাঁচে কখনো অসুখ হলে? অসুখটা যদি না হতো, না খেয়ে মানো মরতো না। শাক পাতা খুদ কুঁড়ো তারও জুটত। মানও বেঁচে থেকে দেখত খেতে খেতে ভরপুর অজস্র ফসল। অনেককাল যেমন ফসল কারো মাটিতে ফলেনি। আর কটা দিন পরেই মাঠের ফসল তার ঘরে উঠবে। জমিদার অবশ্য যদি কেড়ে না নেয় বাকি খাজনার দায়। তা করালিবাবু কি এমন রাক্ষস হবে যে একটা বছর তাকে সময় দেবে না সামলাবার জন্য? এত বোকা কি হবে করালিবাবু যে সে বুঝতে পারবে না একটা বছর তাকে সময় না দিলে সে উৎখাত হয়ে যাবে। বছর বছর খাজনা দেবার আর কেউ থাকবে না তখন। আনমনা ভৈরবের সামনে দাঁড়িয়ে কৈলাস বলি চলেছ কোথা ছাগল নিয়ে শরীরপো? গায়ে যেন হাজার বিছে লাগে ভৈরবের। সা বটে তার উপাধি, কিন্তু 5 পুরুষের শুঁড়ির কর্ম তো কেউ করেনি তার বংশে। 5 পুরুষে তারা চাষি। তার এক দূর সম্পর্কের কুটুম সদরে মদ বেচে টাকা করে। এজন্য তাকে শুঁড়ি বলা আর বাপ মা বউ মেয়ে তুলে গাল দেওয়া সমান কথা। হে যাচ্ছি হেথা ওথা। কৈলাস ব্যাপার বুঝে মুহূর্তে নিজেকে সামলে নেয়। সুর বদলে বলে, রাগ করো না, ওটা নিচক তামাশা বুঝো না। কেমন চাষি তুমি? যাই হোক, যতই হোক, তুমি লোক ভালো তা কি জানি না আমি, তবে কথা কি জানো? ছাগল নিয়ে যাচ্ছ কোথায়? সদরে বেচে দেব ছাগলটা। ফসল তোলা তো কটা দিন আর চলে না কোনো মতে। সদরে গিয়ে ছাগল বেচবে? কৈলাস বলে আশ্চর্য হয়ে, তোমার তো আস্পর্ধা কম নয় ভৈরব। গায়ের গরু ছাগল সব আমি কিনে নিচ্ছি, যে যা বেচতে চায়। আমার লোক চারদিকে রয়েছে, বেচতে যাতে কারো অসুবিধা না হয়। তুমি সদরে চলেছ একটু ছাগল বেচতে? আমাকে ছাড়িয়ে উঠতে চাও দেখছি তুমি। পূবের আকাশে সূর্য তখন কয়েক হাত উঠেছে। কালাপুর ছাড়বার পথ এটা। একটু আগেই পুল। খালের চেয়েও মোড়া মজা ছোটোখাটো নদীটা লোকে অনায়াসে হেঁটেই পার হয়ে যেত। পুল তৈরি করে দেবার কন্ট্রাক্ট নিয়ে কৈলাস গুছিয়ে নিয়েছিল। ভোরের রোদে ঝলমলে বাঁকাটে পুলটার দিকে চেয়ে ভৈরব ভয় ডর ভুলে যায়। আপনাকে গরু ছাগল দেওয়া তো খয়রাত করা,
বটে নাকি? সবাই তাই আমাকে গুছিয়ে দিতে পাগল? নাক ঝেড়ে কৈলাস বলে, শোন বলি তোকে, 6 টাকা সবাই পায়, তোকে 8 দিচ্ছি, আর কাউকে বলিস না। এমনি ছাগলের জন্য 8 টাকা করে দিতে হলে ব্যবসা গুটোতে হবে। গায়ে গিয়ে লতিফকে চিঠিটা দিবি, যা। পেন্সিলে লিখে দিলাম তো কি হয়েছে? হ্যাঁ, এতেই হবে। ছাগলটা জমা দিলে লতিফ তোকে 8 টাকা দেবে। রাও রাও, ভৈরব সাতঙ্কে বলে, 8 টাকা কিসের? সদরে ছাগল আমি 18 টাকায় বেচবো। কৈলাসের মুখ গম্ভীর হয়ে যায়। বাড়াবাড়ি করিস না ভৈরব, ছাগল নিয়ে সদরে যাবার তোর রাইট নেই, তা জানিস বেটা? কি জন্যে? আমার ছাগল আমি যেটা খুশি নিয়ে যাব। মাইরি! কৈলাস খেকিয়ে ওঠে বাঘা কুকুরের মতো। আমি 10-20 হাজার ঢেলে লাইসেন্স নেব সরকারের কাছ থেকে, আর তোমরা যার যেটা খুশি নিয়ে গরু ছাগল বেচবে? সরকার আইন করে দিয়েছে, হ্যাঁ, চাল কাপড় কেরোসিনের মতো গরু ছাগল কেউ গাঁয়ের বাইরে নিতে পারবে না। আরে বোকা, আইন যদি না থাকবে তো অত টাকা ঢেলে খেয়ে নেবে লাইসেন্স? ভৈরবকে ভোরকে যেতে না দেখে কৈলাস আশ্চর্য হয়ে যায়। ভৈরব নিশ্চিন্তভাবে বলে, বোকা পেলে নাকি কৈলাস বাবু? আইন শুধিয়েছি। চালানি কারবারের নামে যদি তো আইন দেখিও তখন। ভৈরব বলতে শুরু করলে কৈলাস ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে থাকে। একটা ছাগল কিছুই নয়, কিন্তু লক্ষণটা মন্দ। 10 জনে জেনে বুঝে সাহস পেয়ে এরকম শুরু করলেই তো সে গেছে। এই বিদ্রোহ দমন করা দরকার। শহরে ঢুকতে না ঢুকতেই কালি সহজেই বিক্রি হয়ে যায় 21 টাকায়। ভৈরব খুশি হয়, শুধু ভালো দাম পেয়েছে বলেই নয়, গেরস্ত ঘরে কালীকে বেচতে পেরেছে বলে। পোষা ছাগল বেচতে যাওয়ার ক্ষেত্রটা তার দ্বিগুণ হয়ে উঠেছিল এই ভাবনায় যে কার কাছে কালীকে বেচবে, কেটে কুটে গর্ভিণী কালীকে হয়তো খেয়েই ফেলবে, না হলে মাংস বেচে দেবে। যা দিনকাল পড়েছে, কৈলাসের কাছে তো গরু মহিষ পাঁঠা খাসি ছাগলের কোনো তফাৎ নেই, মাংস হলেই হলো। কুকুর বিড়ালও নাকি সে মেশাল দেয়, সে যে মাংস দৈনিক যোগান দেয় তাতে। কালী ভালো ঘরে পড়েছে, ফল ফুল আনাজের মস্ত বাগানের মাঝখানে পুরনো 1 তলা বাড়ি, ছেলেপুলে নিয়ে সংসারে ভদ্র গৃহস্থ। কালী বিয়লে তার দুধটা খাবে, কালীকে নয়। বাড়ির লাগাও মাঠ জঙ্গল আছে, কালী চড়ে বেড়াতেও পারবে। কিছু সওদা করতে বাজারে যায় ভৈরব, একখানা গামছা কেনে। শাড়ির বদলে এতেই মানর মার একরকম চলে যাবে। 1/2 সের আলু, 1 সের ডাল, মোট 6.5 আনার হলুদ লঙ্কা ধনে আর জিরে, 4 পয়সার সোডা আর 2 আনার একটা কাপড় কাচা সাবান কিনে গামছায় বাঁধে। শেষে ভেবেচিন্তে 2 আনার তামাক পাতাও কিনে ফেলে মানর মায়ের জন্যে। তারপর পথের ধারে তেলে ভাজার দোকানে গিয়ে বসে গাঁয়ের দিকে চলতে শুরু করার আগে একটু বিশ্রাম করতে আর কিছু তেলে ভাজা খেয়ে নিতে। তেলে ভাজা সে বড় পছন্দ করে। বাদাম তেলের চেনা গন্ধে পুরনো দিনের খিদে যেন পাক দিয়ে জেগে ওঠে ভৈরবের মন আর পেটের মধ্যে। বসে বসে অনেকগুলো তেলে ভাজা সে খেয়ে ফেলে, জল ও তেলে ভাজায় পেট ভরে যাওয়া পর্যন্ত। পেট ভরার আরামে অলস অবশ হয়ে আসে সর্বাঙ্গ, মাথা ঝিমিয়ে আসে মধুর শান্তিতে। শুধু তার জীবনটা নয়, জগৎটাও জুড়িয়ে গেছে ভৈরবের। সামনে নোংরা রাস্তায় ধুলো উড়িয়ে যে মিলিটারি লরিগুলো চলছে, দিক কাঁপিয়ে সেগুলো চলতে শুরু করার পর দেখতে দেখতে দুর্দশা তার চরমে এসে ঠেকেছে। সেগুলোও এখন আর বুকের মধ্যে অভিশাপের দপদপানি জাগায় না,
রাগ, দুঃখ, আফসোস, দুর্ভাবনা সব তলিয়ে গেছে ভরা পেটের তেলে ভাজার তলায়। ঘুম আসা চোখে ভৈরব বাইরে বেলার দিকে তাকায়। গায়ে যখন ফিরতে হবে রওনা দেওয়াই ভালো। তেমন নাছোড়বান্দা হয়ে যদি চেপেই ধরে ঘুম, পথের ধারে কোনো গাছতলায় ঘুমিয়ে নিলেই হবে খানিক। গামছায় বাঁধা জিনিস কাঁধে তুলে আস্তে আস্তে সে হাঁটতে শুরু করে। আসবার সময় চোখে লাগানো ছিল নানা ভাবনার ঠুলি, দেখতে পায়নি। এবার শহর ছাড়িয়েই দুদিকে ছড়ানো পরের ক্ষেতের ফসল দেখে চোখ তার জুড়িয়ে যায়, মন ভরে যায় ওই সবুজের মতোই তাজা খুশিতে। তার নিজের ক্ষেতটুকু যেন লুকিয়ে আছে যেদিকে তাকায় সেইখানে। ডাক দিয়ে তাকে দাঁড় না করিয়ে এবার কৈলাস সামনে থেকেই তার পথ আটকায়। তার সঙ্গে এবার দুজন সন্ডা গুন্ডা চেহারার মানুষ। ছাগল বেচলি ভৈরব? ভৈরব উৎসাহের সঙ্গে বলে, বেচেছি গো কৈলাসবাবু, তোমার আশীর্বাদে। দর পেয়েছি 1.21 টাকা। তাই নাকি? তা বেশ করেছিস। আমার বেচা কেনার ঝক্কিটা তুই নিজেই পুইয়েছিস। 8 গন্ডা কমিশন দেব তোকে, বারকার টাকাটা। কৈলাস তাকে ছোঁয় না। সঙ্গের লোক দুজন ভৈরবকে ধরে কোমরে বাঁধা টাকাটা বার করে তার হাতে দেয়। টাকা পয়সা গুনে হিসাব করতে করতে কৈলাস বলে, খরচা করা হয়েছে এর মধ্যে। দাঁড়া, হিসেব করে তোর পাওনা তোকে বুঝিয়ে দিচ্ছি। তোর ছাগলের দাম বাবদ 8 টাকা, আর 8 আনা মেয়নাথ 8.5 টাকা। 21 থেকে 8.5 গেলে থাকে 12.5। এই আমি নিলাম 12.5, বাকিটা তোর। যা। এ কেমন ধারা তামাশা কৈলাসবাবু? ছাড়ো আমায়, ছাড়ো। তামাশা? বেটা তুই আমার তামাশার পাত্র? দাঁতে দাঁত ঘষে কৈলাস গালে এক চড় বসিয়ে দেয় ভৈরবের। বলিনি তোকে আমি ছাড়া এ এলাকায় গরু ছাগল কেনা বেচার লাইসেন্স কারো নেই? ছাগল বেচতে হলে আমাকে বেচতে হবে। ঘাড়ে তোর কটা মাথা রে হারামজাদা? গট গট করে সদরে চলে গেলি ছাগল বেচতে বারণ না মেনে। ভৈরব ক্রুদ্ধ অসহায় আর্তনাদের সুরে বলে, ডাকাতি করে গরিবের পয়সা কেড়ে নেবে? নাও, আমি থানায় যাব, নালিশ করব। থানায় যাবি? নালিশ করবি? কৈলাসের মুখে হাসির ব্যঙ্গ দেখা দেয়। যা বেটা থানায়, নালিশ কর গা। বলে তাকে থানার দিকে এগিয়ে দেবার জন্যই যেন পা তুলে জোরে এক লাথি কষিয়ে দেয় তার বাঁ কোমর লক্ষ্য করে। লাথিটা লাগে ভৈরবের পেটে। পথ চলতে রামশ্যাম যদুমধুরা ভৈরবকে জমিদার শ্রীযুক্ত লক্ষ্মীনারায়ণের প্রতিষ্ঠিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত হাসপাতালে নিয়ে যায়। ওদের মধ্যে দুজন কাছাকাছি এসে পড়েছিল ঘটনাটা ঘটবার সময়। লাথি মারাটা তারা দেখেছে। কৈলাসকেও কে না চেনে এই অঞ্চলে। তারা কাছে এসে পৌঁছতে পৌঁছতে কৈলাসেরা অবশ্য চলতে শুরু করে দিয়েছিল ভৈরবকে রাস্তায় ফেলে রেখে। দৌড়ে পালায়নি। কৈলাস আগে আগে হাঁটছিল হেলে দুলে, পিছনে চলছিল সঙ্গী দুজন। বমির সঙ্গে রক্ত তুলতে দেখে রামশ্যাম গোড়াতে ভোরকেই গিয়েছিল খানিকটা, কিন্তু যদু মধুরা এসে পড়বার আগেই কাছাকাছি খানা থেকে আঁজলা ভরে জল এনে ভৈরবের মুখে চোখে ছিটিয়ে দিতেও আরম্ভ করেছিল। দুহাতে পেট চেপে ভৈরবের বেঁকে তুবড়ে যাওয়া কিছুতেই কমছে না দেখে সবাই পরামর্শ করে চলতি এক গরুর গাড়িতে চাপিয়ে তাকে হাসপাতালে নিয়ে এসেছে। আর ভৈরবের এমনি সৌভাগ্য যে এই অসময়ে বাড়িতে দিবানিদ্রা দেওয়ার বদলে স্বয়ং কুঞ্জ ডাক্তার হাসপাতালে হাজির ছিলেন। কৈলাসের প্রতিনিধি বলাইয়ের সঙ্গে কুঞ্জ ডাক্তারের কুইনাইন সংক্রান্ত আলোচনা চলছিল একটা। হাসপাতালে পৌঁছেই আর একবার বমি করে ভৈরব। এক গাদা তেলে ভাজার সঙ্গে উঠে আসে এক গাদা রক্ত। কুঞ্জ ডাক্তার তাকে পরীক্ষা করতে করতে শুধায়,
কি হয়েছে? মধু বলে, রাস্তায় পড়ে ছটফট করছিল আর রক্ত বমি করছিল ডাক্তারবাবু, আমরা তুলে এনেছি। যদু বলে, কারা নাকি মারধর করেছে। শ্যাম বলে, সি পেটে এমন লাথি মারে মানুষকে, যদি মরে যায়। কুঞ্জু ডাক্তার বলে, লাথি মেরেছে? কে লাথি মেরেছে? ধরতে পারলে না তোমরা তাকে? রাম বলে, আগে লাথিটা মারলেন কৈলাসবাবু। শুনে বলাই বললে, শ্যাম বলে, মোরা দুজন আসতেছিলাম, কাছে যেতে যেতে লাথি মেরে কৈলাসবাবু চলে গেলেন সাধের লোক নিয়ে। আচ্ছা হয়েছে, থামো তো বাপু তোমরা, লোকটাকে একটু দেখতে দাও। বলে কুঞ্জ ডাক্তার গভীর মনোযোগের সঙ্গে ভৈরবকে পরীক্ষা করে। লোক দেখানো অনাবশ্যক পরীক্ষাও করে ডাক্তারি যন্ত্রপাতি দিয়ে। বমিটা ভালো করে দেখে, তারপর সে রায় দেয়, কলিক হয়েছে। বলাই বলে, তাই বটে, পেট চেপে ধরে মোচড় খাচ্ছে দেখে আমারও তাই মনে হচ্ছিল। রাম শ্যাম যদু মধুদের শুনিয়ে কুঞ্জ ডাক্তার বলে, কলিকের ব্যথা উঠেছে। কলিকের ব্যথা হলো ওই যাকে তোমরা শুল বেদনা বলো। ঠেসে তেলে ভাজা খেয়েছে, দেখছো না বমি তেলে ভাজায় ভর্তি। যদু বলে, কিন্তু ডাক্তারবাবু ও রক্তটা? কলিকের রক্ত ওঠে। যদু বলে, পরশুমকে শুল বেদনায় ধরেছিল ডাক্তারবাবু, আর রক্ত তো ওঠেনি। বমি হতে পেট ব্যথাটা নরম পড়ল। রোগের লক্ষণ কি সবার বেলা একরকম হয় নাকি? শ্যাম বলে, আমরা যে দেখলাম ডাক্তারবাবু লাথি মারতে। দেখেছো তো বেশ করেছো, ডাক্তারের চেয়ে বেশি জানো তুমি। লাথি কে মেরেছে কে মারেনি জানি না বাপু, তেলে ভাজা খেয়ে ওর কলিকের ব্যথা উঠেছে। রাম বলে, কৈলাসবাবু লাথি মারতেই পড়ে গেল আর রক্ত বমি করতে লাগলো। যাও দেখি তোমরা, যাও বাইরে যাও, ভিড় করো না। ওষুধপত্র দিতে দাও মানুষটাকে, চিকিৎসা করতে দাও, বেরো সব এখান থেকে। রাম শ্যাম যদু মধুরা হাসপাতালের প্রাঙ্গণে নেমে যায়। ভৈরব দুমড়াতে মোচড়াতে থাকে হাসপাতালের দুটি লোহার খাটের একটিতে। আর একবার সে বমি করে। এবার তেলে ভাজা ওঠে কম, রক্ত ওঠে বেশি। মনে হয় রক্ত বমি করে তার পেট ব্যথা বুঝে একটু নরম হয়েছে। তার ছটফটানি অনেকটা কমে আসছে। বাইরে থেকে গুঞ্জন কানে আসে কুঞ্জ ডাক্তারের। বাড়ি যাবার জন্য হাসপাতাল থেকে বেরোতেই ক্রুদ্ধ ঝাপটার মতো এসে লাগে গুঞ্জন ধ্বনিটা। ইতিমধ্যে রাম শ্যাম যদু মধুদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তেঁতুল গাছটার তলায় জোট বেঁধে তাদের উত্তেজিত আলোচনা চলছে। একটু শঙ্কিত দৃষ্টিতেই তাদের দিকে তাকাতে তাকাতে পাশ কাটিয়ে খানিক তফাৎ দিয়ে কুঞ্জ ডাক্তার এগিয়ে যায়। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমের আয়োজন করছে কুঞ্জ ডাক্তার। সেই উদ্ধত ক্রুদ্ধ গুঞ্জনধ্বনি দূর থেকে এগিয়ে এসে থেমে দাঁড়ায় তার বাড়ির দরজার সামনে। বাইরে থেকে হাঁক আসে, ডাক্তারবাবু, শুল বেদনার রোগী এসেছে, আরেকজন কলিকের রোগী। ভয়ে বিবর্ণ কুঞ্জ প্রায় কাঁপতে কাঁপতে বাইরে গিয়ে দেখতে পায় তারই সদরের চৌকাঠে মুখ থুবড়ে পড়ে দুমড়ে মুচড়ে ঘুমাচ্ছে কৈলাস। মুখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। রাম শ্যাম যদু মধুরা বলে, পোলাও মাংসকে শুল বেদনা ধরেছে ডাক্তারবাবু, কলিক হয়েছে। শেষ হলো আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পেট ব্যথা। শশীতেরা জোট বাঁধলে কেঁপে ওঠে সিংহাসন। আজ নয়, এ কথা বারে বারে প্রমাণিত। আমার কাজ যদি আপনার ভালো লাগে, অথচ এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
ধন্যবাদ।